এক বছর ধরে একটা শেয়ার কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছিল, 29% ডাউন হয়ে গেছিল এবং বিগত এক মাসে 30% ডাউন। সবাই বলেছিল শেষ, কিন্তু হঠাৎ করে সেই কোম্পানিতে বড় বড় টাকা ঢুকতে শুরু করে দিল। কেন বড় বড় টাকা ঢুকছিল? বড় বড় টাকা বলতে কি বোঝায়? বড় বড় টাকা বলতে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এইচএনআই, এই ধরনের বড় বড় টাকা ঢুকছিল। কিভাবে বোঝা গেল যে বড় বড় টাকা ঢুকছে? হঠাৎ করে বিরাটভাবে প্রাইস ব্রেকআউট হয়ে গেল, ভলিউম প্রচুর পরিমাণে বেড়ে গেল, ডেলিভারি পার্সেন্টেজ বেড়ে গেল। এটা সাধারণ রিটেলারের পক্ষে সম্ভব না। 12% জাম্প করে গেল একদিনে। কোম্পানির গল্পটা কি? আজকে এই ভিডিওর মধ্যে ডিটেলসের কোম্পানির গল্পটা বলবো, কোম্পানির বিজনেসটা বলার চেষ্টা করব, কোম্পানিটা কেন এত বড় ব্রেকআউট দিল সেটা বোঝানোর চেষ্টা করব, ফান্ডামেন্টাল দেখবো, ক্যাশ ফ্লো দেখবো, টেকনিক্যাল জায়গাগুলো দেখবো, এভরিথিং। So before going anything, this video is only for education purpose. No buy sell recommendation. Before investing, please consult yourself or your advisor. Past data cannot guarantee future performances. Very important point যেটা রয়েছে সেটা হচ্ছে এক বছরের মধ্যে 30% ডাউন হয়ে গেছিল কোম্পানিটা। কোম্পানি যেভাবে এগোচ্ছিল দেখে মনে হয়েছিল কোম্পানিটা বোধহয় পুরো ডুবে যাবে, অথচ সেই কোম্পানির মধ্যে দেখা গেল একটা চেঞ্জেস। আমরা এটাকে বলতে পারি মাল্টি ব্যাগার চেঞ্জেস। কারণ মাল্টি ব্যাগার কেন বলছি? কোম্পানিটা 5 বছরে কিন্তু এই অবস্থাতেও প্রায় 256% রিটার্ন দিয়ে বসে আছে। কোম্পানির নাম কি? কোম্পানি আইটি সেক্টরের কোম্পানি, যেখানে হ্যাপিয়েস্ট মাইন্ড আমাদেরকে কিন্তু 43% ডাউন করিয়ে দিয়েছে। কেপিআই টেকনোলজি যেখানে 34.7% ডাউন রয়েছে, রুট মোবাইল 50% বেশি ডাউন রয়েছে। সেরকম জায়গায় দাঁড়িয়েছিল আইটি কোম্পানিটা, অথচ মুভ করে গেল ভেরি কুইকলি। এই মুভের পিছনে রয়েছে স্যাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। স্যাস ব্যাপারটা কি সেটাও একটু জানবো। নতুন যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্টসের মুক্ত করে আমাকে। খুব ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে যাব, সেটা হচ্ছে কি স্যাস কি। স্যাসটাকে না জানলে কিন্তু গোটা ব্যাপারটাই বোঝা যাবে না। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার সার্ভিস মানে এত বছর ধরে যেভাবে কনসেপশন ছিল সেটা হচ্ছে যেসব জায়গায় সার্ভিস দিতে হবে, অর্থাৎ কোনো একটা কোম্পানি ব্যাংকিং সেক্টর, সেখানে একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া হলো যেখানে ব্যাংকের রিটেলের যেগুলো হচ্ছে টাকা তোলা, জমা, লোন নেওয়া, লোনের টাকা নেওয়া, ডিফল্টার লিস্ট বের করা, যাদের সমস্ত স্ক্রল তৈরি করা, দিনের শেষে টোটাল ক্যাশ বের করা, ক্যাশ যে ফিজিক্যাল ক্যাশ কি রয়েছে তার সঙ্গে চেকিং করা, ভ্যালিডেশন চেক করা, ব্যালেন্সিং আছে কিনা দেখা, ডেবিট ক্লিয়ারিং, ক্রেডিট ক্লিয়ারিং, ইসিএস দেখা, এপিবি এসএইচ দেখা, এইসব কাজগুলো। কিন্তু সেখানে যে গল্পটা নতুন করে তৈরি হলো সেটা তৈরি হলো আইটি সেক্টর সার্ভিস দিয়ে যাচ্ছিল সমস্ত কোম্পানিগুলোকে, বিদেশের বড় বড় কোম্পানিগুলোকে। কিন্তু হঠাৎ করে এমন ঘটনা ঘটলো যেখানে দেখা গেল, আমরা আগেই বলেছিলাম জিসিসির কথা, গ্লোবাল সেন্টার, গ্লোবাল কম্প্যাটিবিলিটি সেন্টারের কথা, যারা কিনা এদেশে এসেই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নিজেদের সেন্টার তৈরি করে ফেললো, যার ফলে এইচসিএল টেকনোলজি, টিসিএস, ইনফোসিস, উইপ্রো টেকনোলজি, টেক মাহিন্দ্রা, এসব কোম্পানিগুলো কিন্তু ফিকে হয়ে গেল, তাদের রেভিনিউ গ্রোথটা কমতে শুরু করলো। এই অবস্থায় যে কনসেপশনটা তৈরি হয়েছিল, যেটা কিন্তু আজ নয়, এই কনসেপ্টটা কিন্তু কয়েক বছর আগে থেকে চলে এসছে, সেই কনসেপ্টটাকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে কোম্পানিটা। ওহো, কোম্পানির নামটা বলা হয়নি, কোম্পানির নাম কি রয়েছে? কোম্পানির নাম হচ্ছে নিওজেন সফটওয়্যার লিমিটেড। নিওজেন সফটওয়্যার স্যাসের পুরোপুরি কাজ করেছে। স্যাসটা কি এবারে বলি। স্যাসটা হচ্ছে এই পুরোনো দিনের সিস্টেম থেকে চেঞ্জ হয়ে, যেখানে আমাদের গোটা একটা সফটওয়্যারকে ভাড়া নিতে হতো, একটা কেনা হতো, যেখানে আমাদের সফটওয়্যারটা কিনতে হতো, সেই সফটওয়্যারটা কিনতে গেলে প্রচুর টাকা খরচ হতো, তার সঙ্গে সঙ্গে আমাদের লাইসেন্স নিতে হতো, যে অপারেটিং সিস্টেমের লাইসেন্স, অফিসের লাইসেন্স, এভরিথিং। তো সেই সব কাজগুলো যদি ভাড়ার ব্যবস্থা করা যায় তাহলে দুটো লাভ হয়, কোম্পানির ক্ষেত্রেও লাভ হয়, ক্লায়েন্টের ক্ষেত্রেও লাভ হয়। ক্লায়েন্টের ক্ষেত্রে লাভ হচ্ছে বিরাট কোনো খরচ খরচা করতে হচ্ছে না। এই খরচ খরচা বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমানোর জন্য সমস্ত কোম্পানি, সমস্ত ব্যাংকগুলো চেষ্টা করে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমানোর জন্য এরা কি করে? সফটওয়্যার ভাড়া নেয়। যে ক্লাউড রয়েছে, ক্লাউড অর্থাৎ খুব সংক্ষেপে বলছি, যেখানে মেঘকে ভাড়া নেওয়া যায়। মেঘ ভাড়া নেওয়া যায় মানে একটা ওয়েব সার্ভার রয়েছে, জাস্ট ফর এক্সাম্পল, সার্ভারের মধ্যে মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টল করা আছে। যদি মাইক্রোসফট উইন্ডোজটা আপনি কিনতে যান তাহলে আপনার দাম পড়বে এক্সাম্পল 20,000 টাকা। কিন্তু আপনি যদি ক্লাউডে, অর্থাৎ সেই সার্ভারে রয়েছে অপারেটিং সিস্টেম, তার একটা অংশ আপনি ভাড়া নিলেন, যেরকম ঘর ভাড়া নেন আপনারা, ঠিক সেরকমভাবে আপনি ভাড়া নিলেন, তখন আপনি কি হবে জানেন? সেক্ষেত্রে হবে আপনার সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট, এবং সেটা হচ্ছে এই কস্টটা আপনার অনেক কমে যাবে। এই কস্ট কমে যাওয়ার আলটিমেট রিজনের জন্য আপনি কিন্তু অনেক বেশি প্রফিট দেখাতে পারবেন। অর্থাৎ ছোটো ছোটো কোম্পানি যেগুলো রয়েছে, যে কোম্পানিগুলো
এক্সপেক্ট করছে ভবিষ্যতে কি দারুণ করবে, সেই সব কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এইগুলো বিরাট সুযোগ। অর্থাৎ যে ব্যাংকিং সফটওয়্যারটা আপনি ভাড়া নিচ্ছেন, যে স্পেসটা আপনি ভাড়া নিচ্ছেন, যেখানে আপনার ডেটাটা রাখবে শুধু আপনার ডেটা, বা এমন ধরনের কোনো কিছু যে সমস্ত সফটওয়্যারগুলো মাইক্রোসফট অফিস ভাড়া নিচ্ছেন, সেখানে 200, 250, 300 টাকা করে প্রতি মাসে মাসে দিলেই আপনার কাজ চলে যায়। আর আপনার হয়ে যে কোম্পানি প্রোভাইড করছে স্যাস, সেই কোম্পানি কিন্তু টোটাল খরচাটা দিচ্ছে। অর্থাৎ সেই স্যাস কোম্পানিটা, নিয়োজন সফটওয়্যার, একসঙ্গে 30 জনের লাইসেন্স নিয়ে নিল মাইক্রোসফট অফিসে। 30টা কোম্পানিকে সে মাইক্রোসফট অফিস ভাড়া দিয়ে দিল। মাইক্রোসফট অফিস ভাড়া দিয়ে 200 টাকা করে তুললো 30 জনের কাছ থেকে, অর্থাৎ 30 গুণ 200, তার মানে এখানেই কিন্তু ওর হয়ে গেল 6,000 টাকা। 6,000 টাকা প্রতি মাসে মাসে তাকে আসা শুরু করলো। লাগুক না একবারে 20,000, 25, 30,000 টাকা খরচা, রেকারিং টাকা কিন্তু আসতে থাকলো। ফলে ক্যাশ বিল্ডিংটা আরো পাওয়ারফুল হবে, ওয়ার্কিং ক্যাপিটাল ভালো হবে, হাতে লিকুইড ক্যাশ থাকবে, কোম্পানি একটা যাকে বলা যেতে পারে ভলিউম গ্রোথ, ইনকাম, এই ব্যাপারগুলো থাকবে। তো এক্স্যাক্ট সেই সিচুয়েশনটা ঘটেছে স্যাসের ক্ষেত্রে এবং নিয়োজন সফটওয়্যার বা এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে, যার রেজাল্ট আমরা দেখতে পেলাম বিরাটভাবে। এবার আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। 1 নাম্বার হচ্ছে নিয়োজন কাজকর্ম কি রয়েছে। নিয়োজনের কাজ রয়েছে ব্যাংকিং, ফাইন্যান্স সার্ভিসেস, ইন্স্যুরেন্সের উপর কাজকর্ম করে। এছাড়া কাজ করে কি হেলথ ডিভিশনে কাজ করে, এডুকেশন ডিভিশনে কিন্তু কাজ করে কোম্পানির বেশ কিছু জাম্প হওয়ার পিছনে যে কারণ রয়েছে, তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ইজ মিডল ইস্ট এবং ইউএসএ থেকে বেশ কিছু বড় বড় অর্ডার এসছে। থার্ড ওয়ান, মাল্টি ইয়ার ডিজিটাল ট্রান্সফরমেশনের সুযোগটা কিন্তু কোম্পানি নিয়েছে। এই 3টে মেইন কারণের জন্য কোম্পানিটা বুম করেছে। এবার আসছি ম্যানেজমেন্ট কি বলছে। ম্যানেজমেন্ট খুব বলিশ। ম্যানেজমেন্ট বলছে মিনিমাম রেভিনিউ গ্রোথ আগামী দিনে 20% রেখে যাবো বলে আমরা নিশ্চিত। মার্জিন এক্সপেনশন আমরা করতে চলেছি। মার্জিন এক্সপেনশনের কারণে আমাদের প্রফিটেবিলিটি আরও বাড়বে। 3 নাম্বার, আমরা একটা পাইপলাইনের প্রচুর পরিমাণ অর্ডার এসছে আমাদের, সেইগুলোকে আমরা এক্সিকিউশন করে চলেছি। এবং 4 নাম্বার, আমরা স্যাস থেকে ভালো ইনকাম করে চলেছি, যার ফলে আমাদের এই ইনকাম গ্রোথটা কিন্তু কমবে না। আইটি সেক্টর বাকিগুলো যেখানে কমছে, সেখানে আমাদের কিন্তু একটা পজিটিভ জায়গা রয়েছে। তো এইগুলো হলো এদের কথা। ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল কি বলছে, হঠাৎ করে স্মার্ট টাকা বা বড় টাকা দুম করে কিন্তু ঢুকবে না, তার পিছনে কিছু কারণ রয়েছে। কোম্পানির দি ফান্ডামেন্টাল দেখি, এটা কিন্তু ট্র্যাডিশনাল আইটি কোম্পানি, আইটি সার্ভিসেস নয়। এদের বেসিক্যালি কাজকর্ম 3টে ফাংশনালিটি। একটা হচ্ছে প্ল্যাটফর্ম বেস করে কাজ করে। প্ল্যাটফর্ম বেস বললে একটা ডিটেল স্ট্রাকচার আছে, আমি এখানে সময় কম সেটা বলতে পারছি না। প্ল্যাটফর্মের উপর কাজ করে। সেকেন্ড ওয়ান, এদের কাজকর্ম স্যাসকে নিয়ে আগে বলে দিয়েছি। 3 নাম্বার হচ্ছে লাইসেন্স মডেল। আমি যেটা গল্পের ছলে যেটা বোঝালাম, সেটা লাইসেন্স হচ্ছে মাইক্রোসফট অফিসের লাইসেন্স নিয়ে রেখেছে 30 জনের, 30টা কোম্পানিকে ওরা প্রোভাইড করে দিচ্ছে এবং সেখান থেকে রেকারিং একটা এক্সপেন্ডিচার চলে আসছে। রেভিনিউ গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে এবং এটা কিন্তু একটা ফ্ল্যাট রেভিনিউ গ্রোথ রয়েছে বছর পর বছর, সেটা একটা ভালো ব্যাপার তৈরি করেছে। ইন্টারন্যাশনাল প্রেজেন্স রয়েছে, এটা একটা বড় ব্যাপার, এবং ইন্টারন্যাশনাল অর্ডার একটা পেয়ে চলেছে, এটা একটা বড় জিনিস। ইউএস এবং মিডল ইস্টে এদের এক্সপোজার খুব ভালো মতো রয়েছে, এটা আরেকটা পজিটিভ পয়েন্ট, যে কারণের জন্য কিন্তু খুব ভালো জায়গা রয়েছে এবং স্ট্রং অর্ডার ইনফ্লো রয়েছে। দ্যাট ইজ আনাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার যদি ব্যালেন্স শিটে দেখি, ব্যালেন্স শিটে দেখবো নাম্বার 1, ডেপ্টের পরিমাণ, ঋণের পরিমাণ খুব কম, লো ডেপ্ট বলবো আমরা। 2 নম্বর বলবো ক্যাশ রিজার্ভস যথেষ্ট ভালো পরিমাণ, ডিসেন্ট ক্যাশ রিজার্ভস রয়েছে, যেটা কিনা ভবিষ্যতে এদেরকে অনেক সুবিধা দেবে। 3 নাম্বার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু ম্যানেজেবল জায়গায় চলেছে। ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড বা বলতে গেলে আরও একটা জায়গা চলে আসে, মানে এই শুরু করলে একটা দিন চলে যাবে যত কিছু বলার আছে, কিন্তু সেসব তো এখন বলা যাবে না, শুধু ছোট্ট ছোট্ট করে শুধু ধরিয়ে দিচ্ছি ব্যাপারগুলোকে। ওয়ার্কিং ক্যাপিটাল। এরপরে আমি আসছি যে জায়গাটার দিকে, সেটা হচ্ছে স্কোর ফান্ডামেন্টাল দিকে। ফান্ডামেন্টাল কোর জায়গায় 7,500 কোটির মিড লেভেলের যে কোম্পানিটার কথা আমি বলতে চলেছি, কোম্পানির প্রাইস টু আর্নিং রেশিও ইজ 23.1 অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিজ PE is 23.4. That means this is not the undervalued, not it's overvalued. এরকম একটা সিচুয়েশন কোম্পানিটা রয়ে গেছে। কোম্পানি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 28 রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 22.5। এগুলো কি জিনিস মেম্বারশিপে দেখতে পারেন, সেখানে ডিটেলস আমি বুঝিয়েছি এগুলোকে নিয়ে। এখন এখানে বলার সম্ভাবনা খুব কম, জায়গা খুব কম। প্রোমোটার হোল্ডিং কত রয়েছে? প্রোমোটার হোল্ডিং 53.5% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি, দ্যাটস ডিসেন্ট। ডেপ্ট টু ইকুইটি রেশিও আমি আগেই বলছিলাম, ডেপ্টের পরিমাণ খুব কম, 0.03। অ্যাপ্রক্সিমেট মোরাললেস 1 ইজ দ্য, একের বেশি হলে আমরা এটাকে একটু চিন্তা মনে করবো, বাট আদার ক্ষেত্রে বুঝতেই পারছেন। রেজাল্ট কেমন করেছে? রেজাল্ট যদি সেলস গ্রোথ দেখি, 381 কোটি যেটা ছিল সেটা হচ্ছে 400 কোটি। দ্যাট মিনস সেলস গ্রোথ ইজ ভেরি গুড। নাও কাম টু দ্য আদার ইন্টারেস্টিং পয়েন্ট, নেট প্রফিট।
নেট প্রফিট কিন্তু কিছুটা কমেছে, 89 ক্রোর্স ছিল গত বছর, এবছরে কত হয়েছে 63 ক্রোর্স। মাঝখানে আমরা কি দেখলাম গত কোয়ারের 82 ক্রোর্স। কিন্তু এখানে কোশ্চেন আসছে, সেটা সবচেয়ে বড় কোশ্চেন, যে এমন কি দেখলো তাহলে যে যেখানে নেট লস হয়ে গেল কোম্পানি, তবু বড় বড় ইনভেস্টররা কেন ইনভেস্ট করলো? রিটেলার তো করেনি এখানে। তার কারণ হলো এখানে একটা এক্সেপশনাল ইনকাম মাইনাস হয়েছে, 15 কোটি টাকা মাইনাস হয়েছে, যেটা কিন্তু আগের বারে প্লাস ছিল। এই এক্সেপশনাল আইটেমকে অ্যাডজাস্টমেন্ট যখন করা হলো এবছরে এটা কিন্তু লস নয়। জাস্ট রেভিনিউ গ্রোথটা দেখবেন, সেখানে দেখবেন রেভিনিউ গ্রোথ ভালো রয়েছে। ক্যাশ ফ্লোতে চলে আসুন। ক্যাশ ফ্লো 3টে ইম্পর্টেন্ট পয়েন্টকে আমি হাইলাইট করতে চলেছি। কেন আমি বলতে চলেছি? তার প্রথম হচ্ছে রিসিভেবলস। রিসিভেবলস কিন্তু 144 কোটি টাকা নেগেটিভ দেখাচ্ছে। এটা ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ? খারাপটা এই পয়েন্টে, আমাদের যে গ্রাহক রয়েছে, কোম্পানি যে গ্রাহক, সে গ্রাহকরা টাকা দেয়নি, তাদেরকে আমরা সফটওয়্যার দিয়ে দিয়েছি, তারা এখনো টাকাটা দেয়নি। ন্যাচারালি 144 কোটি টাকা নেগেটিভ, তার মানে খারাপ? একদম না। সেটা কি করে দেখছি? প্রফিট কিন্তু বাড়ছে, প্রফিটেবিলিটি বাড়ছে, কিন্তু ক্যাশ নেই। তার মানে ক্যাশ আসবে ভবিষ্যতে, ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু মার্কেট চলে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন আমাদের এই জায়গায় দেখতে পেলাম। আরেকটা জিনিস আমি দেখার কথা বলবো, সেটা হচ্ছে সিএফও। সিএফও কিন্তু কমছে, এটা কিন্তু দেখতে হবে। সিএফও কমাটা ভালো লক্ষণ নয়, আমাদের লক্ষ্য রাখতে 2-3টে কোয়ার্টার। সেকেন্ড ওয়ান দেখছি আমরা ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালটা কিন্তু টোটাল প্রফিটেবিলিটিটাকে টেনে নিচে নামাচ্ছে, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এবার আসছি গোটাটার একটা সাম করার চেষ্টা করছি, খুব ইন্টারেস্টিং ভাবে বলার চেষ্টা করছি ব্যাপারটাকে। আমি যেটা বলতে চলেছি, আমি এমন একটা কোম্পানির কথা বলেছি, কোম্পানির নাম নিওজেন সফটওয়্যার। কোম্পানির ফান্ডামেন্টাল যদি দেখি, কোম্পানি মিড ক্যাপ লেভেল রেঞ্জের কোম্পানি। কোম্পানি পি আন্ডার ভ্যালুড রয়েছে, নট আন্ডার ভ্যালুড, ঠিকঠাক ভ্যালুয়েশন রয়েছে, বেশি ভ্যালুয়েশন নয়। রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই ভালো জায়গায় দেখাচ্ছে। ডেট টু ইকুইটি রেশিও ভেরি লো রয়েছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং পয়েন্ট। ইভেন প্রোমোটার হোল্ডিং ইজ মোর দ্যান 50%, দ্যাট ইজ ডিসেন্ট। ইফ ইউ সি দ্য অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট, প্রাইস টু আর্নিং গ্রোথ, দ্যাট ইজ অলসো ভেরি গুড। সো আই থিঙ্ক এই সব পয়েন্টগুলো ভালো দেখাচ্ছে। আমাদের গ্রোথ লেভেল প্রতি বছরে কিন্তু ভালো দেখাচ্ছে, অর্থাৎ টপ লাইন কিন্তু প্রতিবারে কোম্পানি ভালো দেখাচ্ছে। আমাদের রিসিভেবলস বেশি দেখাচ্ছে, রিসিভেবলস বেশি হওয়ার কথা অর্থ হচ্ছে নেগেটিভ হওয়ার কথা হচ্ছে টাকা আটকে রয়েছে, প্রফিট রয়েছে, কিন্তু প্রফিটেবিলিটি ক্যাশ জেনারেট করতে পারছে না। তাহলে কেন এত পরিমাণ লোকের ভিড় হলো এখানে? তার হওয়ার পিছনে কারণ রয়েছে 3টে। প্রথম হচ্ছে কোম্পানি কিন্তু জেনারেল যে আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের মতো নয়, এদের কাজকর্মের মধ্যে 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট এরা কাজ করছে। নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে স্যাস। স্যাস বলতে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের উপর কাজ করে। 2 নম্বর যে ব্যাপার সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভস, ডিসেন্ট ক্যাশ রিজার্ভস রয়েছে এদের কাছে, দ্যাট ইজ ভেরি গুড পয়েন্ট। ইফ ইউ সি আনাদার ইন্টারেস্টিং পয়েন্ট, ইউএস মিডল ইস্ট থেকে বেশ কিছু অর্ডার এসছে, অর্ডারগুলো এখানে কাজ করছে। লাইসেন্স মডেলের উপর এরা কাজ করছে, সেটা একটা খুব সুন্দর ব্যাপার। লাইসেন্স মডেলটা থাকার কারণের জন্য এরা এদিক থেকে প্রফিটেবল ভালো লাগছে। প্ল্যাটফর্মের উপর কাজ করছে একটা, দ্যাট ইজ এ ভেরি গুড থিং। এইগুলো সমস্ত একে কিন্তু একটা স্ট্রং জায়গা তৈরি করছে। তার মানে লো ডেপ্ট রয়েছে, ডিসেন্ট ক্যাশ রিজার্ভস রয়েছে, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা সেটা ম্যানেজেবল রয়েছে। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য অনলি রিজন, যে কারণের জন্য কোম্পানি বিগত 1 মাস ধরে 30% নেগেটিভ, 1 বছরে 29% নেগেটিভ থাকা সত্ত্বেও প্রেজেন্টলি কোম্পানি দারুণ করছে। লাস্ট পয়েন্ট, নো বাই সেল রেকমেন্ডেশন, সেই পয়েন্টের মধ্যে যাবো। কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে। কোম্পানি যদি তেমন বিজনেস ভালো পায় তাহলে অফকোর্স আমাদেরকে ভালো রিটার্ন দিতে পারে। যারা কিনে রেখেছেন তাদের তো সেল করার প্রশ্নই ওঠে না। যারা নতুন কিনতে চেয়েছেন তারা নো বাই সেল রেকমেন্ডেশন, কিন্তু কোম্পানি বিজনেস ভালো রয়েছে, লং টার্মের জন্য কোম্পানি কিন্তু যথেষ্ট সুইটেবল বলে মনে হয়। কিন্তু টেকনিক্যাল এবারে কি বলছে সেখানে যাব। টেকনিক্যাল কিন্তু বিয়ারিশ ট্রেন্ড এখনো দেখাচ্ছে, বুলিশ নয়। টেকনিক্যাল বলছে ওর বাই, অর্থাৎ এমন অবস্থা আবার কেনার পরিমাণ বেশি হওয়ার জন্য কিছুদিনের মধ্যে একটা কারেকশন দেবে। ফান্ডামেন্টাল স্ট্রং বলছে লং টার্মের জন্য, কিন্তু শর্ট টার্মের জন্য আমি মনে করি টেকনিক্যাল আমাদেরকে বলছে কোম্পানিটা ওভারভ্যালুড জায়গায় চলেছে। কোম্পানির এমএসসিডি বিয়ারিশ দেখাচ্ছে, আরএসআই দিকে সেখানে দেখাচ্ছে ওভার বাই। এবং আরেকটা জিনিস যদি দেখি সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, সেখানে কিন্তু একটা বিয়ারিশ মুভিং অ্যাভারেজে ইন্ডিকেট করছে। তো আমি সব মিলিয়ে একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে এখনই টেকনিক্যাল কোনো মতে কেনার কথা বলছে না, কিন্তু ফান্ডামেন্টাল বলছে যদি 5-6 বছরের একটা মিনিমাম ভিউ থাকে তাহলে এটা হচ্ছে একটা ভালো সুযোগ।